শুরু করে পড়া দেবো ওটা চেষ্টা করবে, হ্যাঁ হয়ে যাবে ওই ফিল্ডের ইউনিট 9 স্টার্ট করবে। ইউনিট 9 হচ্ছে ইলেকট্রনিক্স। তো আমরা আজকে মেনলি যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে যে ইলেকট্রনিক মানে সেমিকন্ডাক্টর সম্পর্কে আমাদের আগে পড়তে হবে। সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস দিয়ে যে সমস্ত ডিভাইস গুলো তৈরি হয় সেগুলো ইলেকট্রনিক সার্কিটে কাজে লাগে। ইলেকট্রনিক সার্কিটে আমরা যেগুলো কাজে লাগাবো, যে ডিভাইস গুলো কাজে লাগাবো, ঠিক আছে, ট্রানজিস্টার, ডায়োড, এইসব, তো সেই ডিভাইস গুলো হচ্ছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, মানে অর্ধ পরিবাহী দিয়ে তৈরি। তাহলে প্রথমে আমরা ফার্স্ট যেটা পড়বো যে অর্ধ পরিবাহী বিষয়টা। তার মানে পদার্থের শ্রেণী বিভাগ হতো। তো এখানে এখানে পদার্থের শ্রেণী বিভাগটা ব্যান্ড থিওরি দিয়ে ডিসকাস করা হয়। হ্যাঁ, ব্যান্ড থিওরি অফ সলিড দিয়ে ডিসকাস। তাহলে ফার্স্ট আমাদের টপিক হচ্ছে, বলতে পারো যে ব্যান্ড থিওরি অফ সলিড। ব্যান্ড থিওরি অফ সলিড বা কঠিন পদার্থের পরিতত্ত্ব। ব্যান্ড থিওরি অফ সলিড বা কঠিন পদার্থের পরিতত্ত্ব। কঠিন পদার্থের পরিতত্ত্ব। ঠিক আছে, তো এইটা অ্যাকচুয়ালি এটা সঠিকভাবে ডিসকাস করা যাবে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে। হ্যাঁ, কোয়ান্টাম মেকানিক্যাল ফেনোমেনা সম্পূর্ণ, কিন্তু আমরা এখানে ক্লাসিক্যাল অ্যানালজি দিয়ে ডিসকাস করবো। হ্যাঁ, যেহেতু আমরা ক্লাস 12-এ, আমি যতটা সম্ভব এটা বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, কমপ্লিট হয়তো 100% বোঝা নাও যেতে পারে, কিন্তু কিন্তু মানে প্রসেসটা বোঝা যাবে। কিন্তু কিছু কিছু জায়গায় কেন হচ্ছে সে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা করা যাবে না, তো ক্লাসিক্যাল অ্যানালজি দিয়ে বোঝা যাবে ব্যাপার। তাহলে দেখ, প্রথমে একটু লিখ। কঠিন পদার্থের পরিতত্ত্বের ভিত্তিতে, কঠিন পদার্থের পরিতত্ত্বের ভিত্তিতে পরিতত্ত্বের ভিত্তিতে পদার্থকে 3টি ভাগে ভাগ করা যায়। পদার্থকে 3টি ভাগে ভাগ করা যায়। এক নম্বরে লিখ পরিবাহী। আচ্ছা, এখন আমি কঠিন পদার্থের পরিতত্ত্বের ভিত্তিতে ভিত্তিতে সংজ্ঞাগুলো দিচ্ছি না, সংজ্ঞাগুলো লাস্টে দেবো। মানে এখন আমি সংজ্ঞাগুলো লিখবো জাস্ট সিম্পল আমরা যেটা জানি। পরে ব্যান্ড থিওরির উপর ভিত্তি করে ডেফিনেশন গুলো দিতে হবে অ্যাকর্ডিং টু ব্যান্ড থিওরি। এমনিতে পরিবাহী মানে আমরা কি জানি? পরিবাহী মানে আমরা জানি যারা তড়িৎ পরিবহনে সক্ষম। সিম্পলি গেলে আমরা আগে লিখেছি, তাই তো? তাহলে বেকার লিখবি শুধু তড়িৎ পরিবহনে সক্ষম, এইটুকু লিখলে যথেষ্ট। তড়িৎ পরিবহনে যারা সক্ষম তারা হচ্ছে পরিবাহী। আর 2 নম্বরে অপরিবাহী। অপরিবাহী বা অন্তরক। অপরিবাহী বা অন্তরক বেকে লিখবি তড়িৎ পরিবহনে অক্ষম। আর 3 নম্বরে লিখ অর্ধ পরিবাহী। এই অর্ধ পরিবাহীটা আমাদের মেন টার্গেট এখানে। না, অতি পরিবাহী বা সুপার কন্ডাকশনের ব্যাখ্যা আছে ডায়াম্যাগনেটিজম দিয়ে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, হ্যাঁ, ওটা ম্যাগনেটিক ইফেক্ট, ম্যাগনেটিজমের একটা ইফেক্ট। ঠিক আছে, সুপার কন্ডাক্টর মেনলি। বলতে পারে লো টেম্পারেচার ফিজিক্সের অংশ বলতে পারে। মানে খুব খুব কম তাপমাত্রায় হয়। ওটা এক্সপ্লেন করা যাবে বাই ইউজিং লো টেম্পারেচার ফিজিক্স এবং এডিয়াবেটিক ডায়াম্যাগনেটাইজেশনটা আসলে লো টেম্পারেচার অ্যাচিভ করার একটা প্রসেস।
এডিয়াবেটিক ডায়াম্যাগনেটাইজেশন বলে, সেটা হচ্ছে লো টেম্পারেচার অ্যাচিভ করার একটা প্রসেস। হ্যাঁ, খুব লো টেম্পারেচার এমনিতে অ্যাচিভ করা খুব মুশকিল, 0 কেলভিনের কাছাকাছি, 0 কেলভিন তো পৌঁছানো যায় না। কিছু এক্সপেরিমেন্ট আছে, ফোরাস প্লাস এক্সপেরিমেন্ট বলে, এডিয়াবেটিক ডায়াম্যাগনেটাইজেশন বলে, তো সেগুলো দিয়ে লো টেম্পারেচার অ্যাচিভ করা যায়, শূন্যের প্রায় কাছাকাছি, যে একদম জিরো যাবে না। ঠিক আছে, তো ওটা লো টেম্পারেচারের বিষয়, কারণ সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের জানিস যে খুব কম তাপমাত্রায় সুপার কন্ডাক্টর আচরণ। হ্যাঁ, যেমন ধরো এই পারদের জানিস ক্রিটিক্যাল টেম্পারেচার 4.2। হ্যাঁ, ওই ক্রিটিক্যাল টেম্পারেচারের সঙ্গে করেসপন্ডিং আবার ক্রিটিক্যাল ফিল্ড থাকবে, ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ওটা শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ডের উপরও ডিপেন্ড করবে। ঠিক আছে, মানে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আসলে ওই টেম্পারেচারটা পৌঁছানো হবে। সুপার কন্ডাক্টর হচ্ছে একটা পারফেক্ট ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। কোনো পদার্থ যখন সুপার কন্ডাক্টিং হিসেবে আচরণ করবে তখন সেটা পারফেক্ট ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ওটা ম্যাগনেটিজম এবং লো টেম্পারেচার ফিজিক্স একসঙ্গে আছে কনসেপ্ট, ওটা আলাদা, এই ব্যান্ড থিওরি দিয়ে ওটা না। ব্যান্ড থিওরি হচ্ছে যে এই তিনটে বিষয়কে আমরা বিভাজন করতে পারবো। এখানে আর একটা অনেকে বলে থাকে এই তিনটে ছাড়াও, দেখ পরিবাহী মানে মেনলি এখানে কি বলা হবে বলতে মেটাল। হ্যাঁ, পরিবাহী মানে এখানে মেনলি বলা হবে মেটাল, আর অপরিবাহী মানে নন মেটাল। আচ্ছা, অর্ধপরিবাহী তো জানিস, জার্মানিয়াম, সিলিকন, ওদের প্রপার্টি গুলো আমরা এখনো ঠিকঠাক ভাবে পড়িনি, আসবো। আর এছাড়াও এই মেটাল আর নন মেটালের মাঝখানে একটা ডিফাইন করব, ওটা শুধুমাত্র ব্যান্ড থিওরি দিয়ে ডিফাইন করা যাবে, সেটা হচ্ছে সেমি মেটাল। হ্যাঁ, এটা আমি এইখানে ডিসকাস করলাম, মানে পরে ব্যান্ড থিওরিটার পরে বলবো লাস্টে, যে সেমি মেটাল কখন বলা হচ্ছে। না আমি বলছি, সেমি মেটাল হচ্ছে একটা এক্সাম্পল আমি বলতে পারি বিসমাথ। মেটালয়েড, মেটালয়েড মেটালর্জির বিষয়, তো অ্যালয় তো, এটা হচ্ছে সেমি মেটাল। বিসমাথ যেমন এক্সাম্পল, ফর এক্সাম্পল বলতে পারি সেমি মেটাল। এটা ব্যান্ড থিওরি দিয়ে বুঝে যাবে পার্থক্য। এমনিতে তুই মেটাল আর সেমি মেটালের বিশেষ কোনো পার্থক্য বুঝতে পারবি না, কিন্তু ব্যান্ড থিওরি দিয়ে সামান্য বোঝা যাবে কি এদের পার্থক্য রয়েছে। ঠিক আছে, আচ্ছা অর্ধপরিবাহীর ডেফিনেশন কি হবে বল? দেখ, অর্ধপরিবাহীর ডেফিনেশন এরকম হবে না যে পরিবাহী আর অপরিবাহীর মাঝামাঝি তড়িৎ পরিবহন করেন না, এটা ঠিক ডেফিনেশন। কেউ যদি বলে পরিবাহী তড়িৎ পরিবহনে সক্ষম, অর্ধপরিবাহী তড়িৎ পরিবহনে অক্ষম, এবং যে পরিবাহী তড়িৎ পরিবহনে সক্ষম এবং অপরিবাহী পদার্থ তড়িৎ পরিবহনে অক্ষম, তাহলে অর্ধপরিবাহী পদার্থ কি বলবে? মাঝামাঝি। মাঝামাঝি মানে কি? মাঝামাঝি মানে কি এরকম যে পরিবাহীর থেকে কিছুটা কম করে, অপরিবাহীর থেকে কিছু বেশি করে? অপরিবাহী মানে তো শুধু অপরিবাহী, তার আবার বেশি কম কি? তুই দিলে বেশি শূন্য, কথাটা কথাটা কোনো এক্সিস্টেন্স আছে কি? বা কম শূন্য যদি বলিস, আর বেশি ইনফিনিটি কম ইনফিনিটি, কি বলছিস বুঝতে পারছিস? তার মানে ওইটা ঠিক ডেফিনেশন নয়, যে তুই যদি বলিস যে এর তড়িৎ পরিবাহিতা পরিবাহী আর অপরিবাহীর ঠিক মাঝামাঝি, তাহলে অপরিবাহিত তো কিছুই নাই, তাহলে ওকে আর কি রেজ করবি তুই যে মাঝামাঝি? তার মানে বিশেষ কন্ডিশনে এ পরিবাহীর মতো আচরণ করতে পারে এবং অপরিবাহীর মতো আচরণ করতে পারে, মানে দুটো আচরণেই এ করতে পারবে তুই যদি বিশেষ কন্ডিশন অ্যাপ্লাই করতে পারিস। এটা হচ্ছে মেন কথা, তাই জন্য অর্ধ পরিবাহী। ঠিক আছে, যেমন ধর আমি যদি বলি 0 কেলভিন তাপমাত্রা, আইডিয়ালি যদি বলি একদম 0 কেলভিন তাপমাত্রা যদি আমি বলি, তাহলে সেখানে এর পরিবাহিতা একদম শূন্য হয়ে যাবে, কন্ডাক্টিভিটি। ঠিক আছে, তাহলে লিখ, লিখ বিশেষ অবস্থায়, বিশেষ শর্তে লিখতে পারিস, বিশেষ অবস্থান, বিশেষ কন্ডিশন, বিশেষ শর্তে, বিশেষ শর্তে এটি পরিবাহী এবং অপরিবাহীর, এটি পরিবাহী এবং অপরিবাহীর মতো আচরণ করতে পারে, অপরিবাহীর মতো আচরণ করতে পারে। এই নামটার আরেকটা সার্থকতা আছে, কি বল দেখি? দেখেন অর্ধ পরিবাহী নাম আছে, অর্ধ অপরিবাহী তো নেই, কথাটা বুঝে না? অপরিবাহী হবেই নেই কোনো সময়, মানে একদম অপরিবাহী কোনো সময় হবেই নেই। একদম 0 কেলভিন যেটা পৌঁছানোর সময়, একদম আইডিয়াল কেস যদি হয় 0 কেলভিন টেম্পারেচার, আমি একটু আগেই বলছিলাম তোকে যে 0 কেলভিন অ্যাচিভ করাই সম্ভব না। তার মানে একটা যদি তুই সেমি কন্ডাক্টর ম্যাটেরিয়ালকে ফেলে রেখে দিস,
তাহলে বুঝতে পারছি কিছু না কিছু খুব সামান্য হলেও তার পরিবাহিতা থাকবে, সেটা হয়তো আমাদের ইফেক্টিভ নয়, কাজে লাগবে না খুব একটা, কিন্তু পরিবাহিতা কিছু না কিছু থাকবে। আমরা সেটাকে বাড়ানোর চেষ্টা করবো বা ইউজিং টেম্পারেচার দিয়ে। হ্যাঁ, তো এখানে টেম্পারেচার দিলে দেখা যাবে অর্ধ পরিবাহীর কি হয়, পরিবাহিতা বাড়বে, যেখানে কি পরিবাহী পদার্থের কি হয়, কমে যায়। তো এইটাও আমরা দেখবো যে কেন হচ্ছে ব্যাপারটা কি। তো অর্ধ পরিবাহী পদার্থ ওই জন্য অর্ধ পরিবাহী বলা হচ্ছে, হ্যাঁ, অর্ধ অপরিবাহী বলা হয়নি। ঠিক আছে, তার মানে এর পরিবাহিতা খুব কম। একটা পরিবাহী যা পরিবাহিত হয় সে তুলনায় মানে কোনো যদি তুই কন্ডিশন অ্যাপ্লাই না করিস ইন জেনারেল খুব কম হবে। কিন্তু দেখ রুম টেম্পারেচারও খুব একটা কম হবে না, কিন্তু একদমই কম হবে না। রুম টেম্পারেচার মানে 20 ডিগ্রি 30 ডিগ্রি টেম্পারেচার, একদম 0 কেলভিনে বলছে 0। হ্যাঁ, তার মানে কিছু না কিছু একটা রুম টেম্পারেচারও মোটামুটি অ্যাচিভ করে নেবে, পরিবাহীর মতো আচরণ করবে। তো সেটা আমরা পরে পরে দেখবো। ঠিক আছে? তো এই পুরো বিষয়টাকে ব্যান্ড থিওরির সাহায্যে আমরা এক্সপ্লেন করবো, তার জন্য আমাদের একটু ক্রিস্টালের যে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট সেটা বুঝতে হবে। ক্রিস্টালের যে অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট কিভাবে হয়, হ্যাঁ, সেটা একটু বুঝতে পারলে আমরা বুঝতে, তার পোটেনশিয়াল এনার্জি কিরকম হয়। ওয়ান অ্যাটমিক ওয়ান পার্টিকেল সিস্টেম যদি থাকে, ওয়ান অ্যাটমিক সিস্টেম যদি থাকে, তার কিরকম পোটেনশিয়াল এনার্জি হবে, তার টোটাল এনার্জি কিরকম হবে। টু পার্টিকেল সিস্টেম যদি থাকে, মানে দুটো পরমাণু যদি থাকে একসঙ্গে, এমন ক্রিস্টালে কত থাকে, এন সংখ্যক পরমাণু। তাহলে প্রথমে আমরা একটি পরমাণুর জন্য ডিসকাস করবো আগে, তারপর দুটি পরমাণুর জন্য ডিসকাস করবো, তারপরে এন সংখ্যক পরমাণু যখন একসঙ্গে অ্যারেঞ্জমেন্ট হবে যেটা রিয়েলি থাকে সেটার জন্য কিরকম। মানে ব্যাপারটা এরকম নয় যে তুই একটা পরমাণুর জন্য ইলেকট্রন বিন্যাস করিস না কেমিস্ট্রিতে। আমি বলছি সোডিয়ামের জন্য ইলেকট্রন বিন্যাস করছি, সোডিয়াম সোডিয়াম 11 1s2 2s2 2p6। তো সোডিয়ামের যখন ইলেকট্রন বিন্যাস করছি, সোডিয়াম একটা অ্যাটমের ইলেকট্রন বিন্যাস করছি, সোডিয়াম পরমাণু দেখ। তো সোডিয়াম একটা পরমাণু কি বিচ্ছিন্নভাবে পাওয়া যায়? যে তুই একটা পরমাণুকে অ্যাটম থেকে বের করে নিলি, ক্রিস্টাল থেকে বের করে নিলি, শুধুমাত্র একটা সোডিয়াম পরমাণু, তার ইলেকট্রন বিন্যাস করছিস, কিন্তু দেখ বাস্তবে একটি সোডিয়াম ইলেকট্রন পাই, একটি সোডিয়াম পরমাণু পাওয়াই যায়। আইসোলেটেড বিচ্ছিন্নভাবে একটি পরমাণুকে তুই পাবি কি? সবসময় ক্রিস্টাল ফর্মেই থাকবে, তুই যতই কেটে 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 যা, ক্রিস্টাল ফর্মেই থাকবে। তার মানে এগুলো কি আমরা ওই সিস্টেমটাকে স্টাডি করার জন্য একটা একটা ছোট ছোট মডেল তৈরি করেছি। আমরা ভাবছি যখন শুধুমাত্র সোডিয়ামের আমরা এই ইলেকট্রন বিন্যাস করছি, এর যখন মনে কর অরবাইটাল অরবাইটালের কথা বলছি, যাই বলি না কেন, পুরো এর যা অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে যা বলছি, তখন আমরা কি ধরে নিচ্ছি, আদার্স পরমাণুর যে ইফেক্ট এর উপরে নেই। এটা আইসোলেটেড অ্যাটমকে ডিসকাস করছি, এবং এখানে কোনো সুপার পজিশন প্রিন্সিপাল মানে নেই যে তুই একটা সোডিয়ামের করে এন সংখ্যক সোডিয়াম দিয়ে গুণ করে দিবি, কারণ এটা কোনো লিনিয়ার সিস্টেম, সুপার পজিশন প্রিন্সিপাল কাজ করবে। তাহলে যদি কাজ করতো, তাহলে তোরা মলিকুলার অরবাইটাল থিওরি পড়তিস না। ওটা কি তাহলে হ্যাঁ, এক পরমাণু সিস্টেমে পড়লে নিয়ে ওখানে তো মডেলটা পুরো চেঞ্জ হয়ে গেল এবার। আর এগুলো কাজ করে কি আলাদা, ওই যে σ1s σ2s দিয়ে করিস। হ্যাঁ, তাহলে তাহলে বুঝতে পারছিস একটা পরমাণুর থেকে দুটো পরমাণু হতে গেলে কত ঝামেলা। ওই জন্য তোদের তারপরে মলিকুলার অরবাইটালের পরে তিনটে মলিকুলসের আর ওর কিছু বলে কি, চারটার আর বলে কি, পাঁচটার আর বলে কি না, আর করতে হবে না, করা যাবে না ওইভাবে, ডিসকাস করাই যাবে। কি বলছি বুঝতে পারছিস? এবং তুই জেনে রাখ, যতই কোয়ান্টাম মেকানিক্স বলে সেটাও খুব ভালোভাবে হাইড্রোজেন অ্যাটমকে এক্সপ্লেন করতে পারে। কোয়ান্টাম মেকানিক্সের কথা বলিস, যে কোয়ান্টাম মেকানিক্সও খুব ভালোভাবে মাত্র একটি সিস্টেমকে সলভ করতে পারে, সেটা হচ্ছে হাইড্রোজেন ওয়ান ইলেকট্রন সিস্টেম, হাইড্রোজেন অ্যাটম। কি বলছি বুঝতে পারছিস? তাহলে খুব ডিফিকাল্ট। তাহলে আমরা অ্যানালজি দিয়ে সবসময় এটা বোঝার চেষ্টা করবো। খুব আনপ্রেডিক্টেবল ব্যাপারটা, ওই জন্য কোয়ান্টাম মেকানিক্স এর বা এই ডিটেলস ডিসকাশন যখন হবে, খুব আনপ্রেডিক্টেবল ব্যাপার। হ্যাঁ, এক্সপেরিমেন্ট মডেল, এক্সপেরিমেন্ট মডেল এইসবের উপর ভিত্তি করে সব প্রতিষ্ঠিত, মানে কোনো পারফেক্ট একদম কোন এস্টাবলিশ থিওরি যে এইটাই সব বলে দেবে নেই। কি বলছি বুঝলি? একটা থিওরি মডেল এস্টাবলিশ করা হলো, এক্সপেরিমেন্ট করা হলো, কখন আগে এক্সপেরিমেন্ট করা হলো, তাহলে এইটা মিলছে, তাহলে কিভাবে থিওরিটিকে এস্টাবলিশ করলে এই রেজাল্ট আসবে, বুঝলি? এরকম ভাবে এক্সপেরিমেন্ট থিওরি, এক্সপেরিমেন্ট ম্যাথামেটিক্স কম্পেয়ার করে করে মডেল তৈরি করে সব করা আছে। তাহলে বুঝতে পারছি এগুলোকে প্রেডিক্ট করা বা পড়াশোনা করা খুব ডিফিকাল্ট, মানে চতুর্দিকে অনেক কিছু বুঝতে হবে, তাহলে তুই প্রেডিক্ট করতে পারবি না। তো যাই হোক, আমরা দেখি তাহলে কি হবে, ব্যান্ড থিওরি অফ সলিড একটু ডিসকাস করি। তাহলে প্রথমে লিখ এক পরমাণু সিস্টেম।
one atomic system. One atomic system, একটি অ্যাটম আছে। দেখ তোরা কেমিস্ট্রি একটু পড়েছিস, সেগুলোই আমি একটু মডিফাইড ফর্মে বলবো। এখানে মনে কর এখানে একটা +Zd, এটা হচ্ছে নিউক্লিয়াস নাকি? নিউক্লিয়াসের বাইরে মনে কর একটা ইলেকট্রন, বাইরের কক্ষের ইলেকট্রনটার কথা বলছি একবার। এটা ওয়ান ইলেকট্রন সিস্টেমের সঙ্গে কম্পেয়ার করতে পারবো ভিতরের ইফেক্ট সব। প্রথমত হচ্ছে যে এটা ওয়ান অ্যাটমিক সিস্টেম এবং ওয়ান ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম। ওরে, তার মানে কি আমি ভিতরের সব ইফেক্ট, সব স্ক্রিনিং ইফেক্ট যা সব বাদ, হ্যাঁ, শুধুমাত্র এই ই আর এই জেডি আছে। এটা বাইরের অরবিট, ঠিক আছে, কন্ডাকশন ইয়ে কি বলে ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে বল, তাহলে ভিতরে অরবিট রয়েছে আরো, আমি ডট ডট করে দেখাতে পারি। এইটা মনে কর আর ডিস্টেন্সে রয়েছে। তাহলে বল ওই ইলেকট্রনটার পোটেনশিয়াল এনার্জি কত হবে? এই ইলেকট্রনটার পোটেনশিয়াল এনার্জি কত হবে বল? ইউ ইকুয়াল টু, বল। হুম, 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই আর, জেডি ইন্টু মাইনাস ই বাই আর, Q1 Q2 বাই আর, উইথ সাইন সাবস্টিটিউট করতে হবে। 11 না বুঝলেও করেছিলিস, কিন্তু এখন তো বুঝেছিস। হ্যাঁ, 11 তো পোটেনশিয়াল এনার্জি এক্সপ্রেশন পড়িসনি, তাও এটা লিখেছিলি তো, Z² বাই আর, কিন্তু এইটা লিখেছি না, এ 1/4 মানে সিজিএস পদ্ধতি করে, মানে -Z²/R। হ্যাঁ, এবার মনে পড়েছে, -Z²/R লিখেছিলেন কেমিস্ট্রিতে। কেন Q1 Q2 বাই আর লিখেছিলি? মাইনাসটা কেন আছে? ইলেকট্রন না থাকে নেগেটিভ, কি বলিস, উইথ সাইন সাবস্টিটিউট করতে হবে পোটেনশিয়াল রিলেটিভ। U proportional U is equal to -1/4πε0 Z²/R। তাহলে আমি কি বলতে পারবি ইউ ভার্সেস আর গ্রাফ এখানে কিরকম হবে? ইউ ভার্সেস আর, হুম হুম, রেক্টেঙ্গুলার হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কোন কোয়াড্রেন্টটাই হবে? -U আছে, ইউটা মাইনাস। তাহলে আর ইজ ইকুয়াল টু 0 তে ইউ কত? -∞। তার মানে আর ইজ ইকুয়াল টু 0 তে ইউ -∞, মানে এই দিক, ওরে। তারপরে দেখ, যত আর বাড়াবি তত কি হবে? নেগেটিভ মানটা কমতে থাকবে, আর টেন্ডস টু ইনফিনিটি, এটা 0। তারপর দেখ নেগেটিভ আরের দিকে কেমন হবে, বল। নেগেটিভ আরের দিকে কোন কোয়াড্রেন্টে আঁকবো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ? সেকেন্ড। দেখ খুব ডেঞ্জারাস, ব্লাইন্ডলি ম্যাথমেটিক্স প্রয়োগ করা যায়নি ফিজিক্স, এটা কখনো। দেখ তুই যদি বলিস, দেখ এটা মনে কর +Zd তো, হ্যাঁ, আর এইখানে ইলেকট্রনটা আছে, ভেবে দেখ। তুই যদি বলিস যে এইটা প্লাস আর, তার মানে এইটা মাইনাস আর, ওটা তো। তার মানে তুই বলছিস যে এই ইলেকট্রন যখন এখানে আছে পোটেনশিয়াল এনার্জি পজিটিভ, নেগেটিভ, আর যখন এখানে আছে পজিটিভ। তুই যদি বলিস যে আমি মাইনাস আর এর দিকে যখন আঁকবো গ্রাফটা, তখন আমি এই কোয়াড্রেন্ট বা এই কোয়াড্রেন্টে লিখবো, মানে তুই ইউটাকে পজিটিভ করে দিচ্ছিস, আরটাকে মাইনাস বসিয়ে। তার মানে তুই কি বলতে চাইছিস বল দেখি, যে ইলেকট্রনটা যখন এইখানে আছে তখন পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ, ঠিক আছে, আর যখন এইখানে চলে এসছে তখন পজিটিভ। আদৌ কি তাই বটে?
তার কারণ হচ্ছে ফিজিক্যালি তো এটা বটেই, ম্যাথমেটিক্যালিও তোরা জানিস যে কোনো সার্কেলের রেডিয়াস কখনো নেগেটিভ নেওয়া যায় না, সবসময় পজিটিভ। ত্রিকোণমিতিতেই পড়েছিলিস প্রথমে, ম্যাথমেটিক্যালিও পড়েছিস পড়ানো। তাহলে দেখ, ফিজিক্যাল এবং ম্যাথমেটিক্যাল দুটোতেই তোরা জানিস রিলেট করতে হবে। তাহলে এদিকের গ্রাফটা এরকম বটে, এদিকেও মাইনাস ইনফিনিটি হবে এবং কমতে কমতে জিরো হবে, সেম গ্রাফ হবে বুথ সাইডে, ইউ ভার্সেস আর। এইদিকেও আর সমান জিরোতে মাইনাস ইনফিনিটি, এইদিকেও আর সমান জিরোতে মাইনাস ইনফিনিটি। কারণ আর এর নেগেটিভ পজিটিভ বলে কিছু নাই, আমি এই সাইডে আঁকছি, গ্রাফটা এই সাইডে আঁকতে পারি, একই ব্যাপার। রেডি আছে, পোটেনশিয়াল এনার্জি নেগেটিভই থাকবে, কারণ সিস্টেমটা তখনও বাউন্ড সিস্টেমে আছে। আমি কি বলেছি, আমি যে কোনো বাউন্ড সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি কি হয়, নেগেটিভ। এবার আমাকে বলতো এই ইলেকট্রনটার টোটাল এনার্জি কত? সেটা কত হয় বল, ডাইরেক্ট বল না, ফর্মুলাটা জানিস তো? En is equal to minus 13.6 divided by n square into z square। তাহলে আমি z is equal to 1 বলে দিচ্ছি, 1 ইলেকট্রন সিস্টেম হলে ফর সিম্পলিসিটি। হ্যাঁ, তাহলে মাইনাস 13.6 বাই n square। আর জানি যেটা, তার মানে এই যে ভ্যালুটা দেখ। আচ্ছা, এইখানে এই যে পোটেনশিয়াল এনার্জিটা আমরা একটা ইলেকট্রনের জন্য এটা দেখিয়েছি, একটা ইলেকট্রনের জন্য পোটেনশিয়াল এনার্জি কার্ভটা দেখিয়েছি। তাহলে আর ইজ ইকুয়াল টু জিরোতে আমরা বলছি এটা মাইনাস ইনফিনিটি। আরটাকে রেডিয়াস ইলেকট্রনের যে পাতে করছে। এবার দেখ, তাহলে আরটা যত বাইরের দিকে নিয়ে যাচ্ছি, তার মানে ওর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বাড়ছে বটে। আর আমরা যদি অরবাইটালের কথা বলি, এটা করেসপন্ডিং প্রিন্সিপাল কোয়ান্টামের সঙ্গে অরবাইটাল থাকে। যেমন ধর আমরা n ইজ ইকুয়াল টু 1 যদি বলি, তাহলে 1s থাকবে। n ইজ ইকুয়াল টু 2 যদি বলি, তাহলে 2s 2p থাকবে। n ইজ ইকুয়াল টু 3 যদি বলি, তাহলে 3s 3p 3d থাকবে। তার মানে যত আমি এইখান থেকে এইদিকে যাব, তত আমি কি করেসপন্ডিং পোটেনশিয়াল এনার্জি কার পাবো, ওই দূরে থাকা ইলেকট্রন। ইন জেনারেল খুব একটা ভালো মডেল নয়, কিন্তু বলা যায়। কেন খুব একটা ভালো মডেল নয় বলছি, তার কারণ দেখ, ওটা সব ইলেকট্রনের জন্য পোটেনশিয়াল এনার্জিটা পারফেক্টলি ওরকম হবে না, পারফেক্টলি ওই এক্সপ্রেশনটা হবে না, কিন্তু প্রপোর্শনাল টু 1/r হবে, -1/r। বুঝলি তো? কিন্তু পারফেক্টলি ওই এক্সপ্রেশনটা দিয়ে প্রকাশ করা যাবে না, কারণ আরো ইফেক্ট থাকবে না। খুব একটা ভালো মডেল নয়, কিন্তু অ্যাপ্রক্সিমেট মডেল বলা যায়। তার মানে, আচ্ছা আমি একটু এই ব্যাপারটা আরো পরে আসছি, এই ডিস্টেন্সটার সঙ্গে কি ভ্যারি করছে। তার আগে বল, এইটা মনে কর টা কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তাহলে n ইজ ইকুয়াল টু 1 কক্ষপথ আমি যদি বলি, তাহলে তার এনার্জি কত, -13.6 ইলেকট্রন ভোল্ট। তার মানে দেখ, n ইজ ইকুয়াল টু 1 কক্ষপথে, ভেবে দেখ, ইলেকট্রনের এনার্জি কনস্ট্যান্ট, টোটাল এনার্জি কনস্ট্যান্ট -13.6। তাহলে এইখানে যদি আমি ই ভার্সেস আর গ্রাফটা আঁকি এই সেম জায়গাতে, সেটা কি হবে? ই সমান কনস্ট্যান্ট হবে, মাইনাস কনস্ট্যান্ট। তাহলে মাইনাস কনস্ট্যান্ট মানে কি হবে, আর অক্ষের সমান্তরাল সরেখা হবে। তাহলে সবাই মনে কর n ইজ ইকুয়াল টু 1, যে এনার্জি স্টেটটা সেটা আমি এইখানে লিখে দিলাম, গ্রাউন্ড স্টেট। আচ্ছা ভাই, এটা n ইজ ইকুয়াল টু 1। মোর ক্লিয়ারলি আমি বলতে পারি এটা 1s, তাই তো? 1s তাহলে ওই ছবিটা দেখে এটা, এটা জাস্ট ই ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস কনস্ট্যান্ট হবে। দেখ n ইজ ইকুয়াল টু তুই মনে কর যদি 1 বসাস, আর যে কোনো আমি তুই প্রিন্সিপাল প্রিন্সিপাল অরবিট বল বা 1s 2s বল, অরবাইটাল বল, সেই 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 স্টেটের বা সেই অরবাইটালের টোটাল এনার্জি তো কনস্ট্যান্ট। তাহলে সেই অরবাইটালের যদি আমি এনার্জিটা বলি, সেটা তার উপর ডিপেন্ড করছে না টোটাল এনার্জিটা। টোটাল এনার্জিটা আমি কি বলবো, এটা
মানে আমি এর সঙ্গে এর উপরে টোটাল এনার্জি গ্রাফটা আঁকছি। এদিকে মনে করি ইউ, তার সঙ্গে ইউ আছে, ক্যাপিটাল ইউ আছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি গ্রাফ এইটা কার্ভ লাইন, আর এটা কার গ্রাফ, ক্যাপিটাল ইউ। এবার দেখ, যদি আমি n ইজ ইকুয়াল টু 2 বসাই, ভেবে দেখ, আমরা একদম ডাইরেক্ট অরবিটাল গুলো তো করছি না, আমরা প্রেডিক্ট করার চেষ্টা করছি ব্যাপারটাকে। এখান থেকে আমি প্রথমেই বললাম এক্সাক্ট তুই মডেল একদম আমরা করতে পারবো না, কিন্তু আমরা জাস্ট এই বোর থিওরিটাকে নিয়ে এইখানে প্রেডিক্ট করার চেষ্টা করছি ব্যাপারটাকে। তাহলে যদি আমি n ইজ ইকুয়াল টু আমি 2 বসাই, ভেবে দেখ তাহলে এটা কত কমবে। তাহলে ই1, হ্যাঁ ই1 যদি হয় -13.6, যদি এখানে ই2 যদি হয় -3.4, 4 বসালে। আবার দেখ ই3 যদি হয় -1.51, 0.85 তারপরে হবে ই4 -0.85, এরকম ভেরি করবে। তো এই ভেরিয়েশনটার মধ্যে একটা বিশেষ কি বিষয় দেখতে পাচ্ছিস দেখ, যেটা আমার ওই গ্রাফটাকে আঁকতে সাহায্য করবে। সেটা হচ্ছে কি, যখন ই1 থেকে ই2 তে যে এনার্জি চেঞ্জ হয়েছে, ই2 থেকে ই3 তে তার অনেক কম, তারপর আরো কম চেঞ্জ হচ্ছে। মানে যত এনার্জি স্টেট গুলো উপরের দিকে উঠবে, তত তাদের মধ্যে কি হবে, স্পেসিংটা ক্লোজ হতে থাকবে, গ্যাপটা কম। মানে তাহলে 1s এর পরে যদি আমি 2s আঁকি এখানে সাপোজ, ভেবে দেখ, তাহলে 2s আবার 2p খুব কাছাকাছি থাকবে, এটা হয়ে যাবে 2p। 3s টা একটু পরে হবে, কারণ দেখ 1s, এই 2s 2p একটা স্টেটের তো দুটো পার্ট, n ইজ ইকুয়াল টু 2 এর তো দুটো পার্ট, 2s 2p প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা দেখিয়েছে। তাহলে এরা দুজনে ক্লোজলি স্পেস থাকবে, কিন্তু 3s টা একটু উপরে থাকবে, কিন্তু 1 আর 2 এর মধ্যে যা ডিফারেন্স তার তুলনায় 2 আর 3 কম হবে। তাহলে সাপোজ ধর এখানে হবে 3s, বেশি হয়ে যাচ্ছে। 3s 3p খুব কাছাকাছি থাকবে। আমি না ক্লারিটির জন্য একটু বাড়ালাম, 3d এরপর থাকবে তো আঁকতে পারিস, অত দরকার হবে না। তাহলে এইভাবে টোটাল এনার্জি গুলো থাকবে, ঠিক আছে। এবার দেখ, আমি যেটা বলছিলাম ডিস্টেন্সের ব্যাপারটা, তা দেখ এইখানটা, এই যে এনার্জিটা, ভেবে দেখ এই এনার্জিটার করেসপন্ডিং ডিস্টেন্স কোনটা, এটা। তার মানে এই ডিস্টেন্সটা কার ডিস্টেন্স, কার রেডিয়াস, r1s, 1s অরবিটাল রেডিয়াস, ওকে। তাহলে এই দূরত্বটা হচ্ছে r1s বলতে পারি, দেখ ভেবে দেখ, তার করেসপন্ডিং যে টোটাল এনার্জি সেটা হচ্ছে এটা, পোটেনশিয়াল এনার্জি, ওই টোটাল এনার্জি দুটো কাট করছে এখানে, ই ইকুয়াল টু ইউ, ওই পয়েন্টটা, এই পয়েন্টটা কত, ই ইকুয়াল টু ইউ। তারপরে r2s টা কোনখানে হবে এখানে, তারপরে r2p, তারপরে r3s, তারপর r3p। বুঝতে পারছিস, করেসপন্ডিং যে এনার্জিটা দেখ, করেসপন্ডিং যে এনার্জিটা কমছে, নেগেটিভ ভ্যালুটা কমছে না যত আমি বাইরের দিকে যাচ্ছি। তার মানে কি বলতে কি, সিস্টেমটা আনবাউন্ডের দিকে যাচ্ছে। নেগেটিভ এনার্জি যত কমবে তত কি হবে, সিস্টেমটা আনবাউন্ডের দিকে যাবে। আর যখনই মনে কর নেগেটিভ এনার্জি পুরো জিরো হয়ে যাবে, তখন সিস্টেমটা কি হবে, পুরো আনবাউন্ড। তার মানে তখন অ্যাটম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কমছে। আচ্ছা আমাকে বলতো, যে যত বাইরের দিকে যাচ্ছে তত এগুলো কি ক্লোজলি স্পেসিং হচ্ছে, দেখ এগুলো কি ক্লোজলি স্পেসিং হবে।
যত দূরে দূরে থাকবে তার মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, আর যত কাছে কাছে আসবে তার মানে ক্লোজলি স্পেসিং মানে কি নিরবিচ্ছিন্ন হতে চাইছে। যত ক্লোজলি স্পেস মানে বিচ্ছিন্নতা বিচ্ছিন্ন হতে চাইছে না, নিরবিচ্ছিন্ন হতে চাইছে, কন্টিনিউয়াস হতে চাইছে। কেন? অ্যাটম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে বলে। কেন বল দেখি? কারণ এনার্জির এটা সাধারণ নেচার, ক্লাসিক্যাল এনার্জির এটা সাধারণ নেচার যে এনার্জি কন্টিনিউয়াস হবে। মনে কর আমি যদি আমার পেনটাকে এইখানে রাখি, মনে কর এই পয়েন্টে, এর একটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আছে, ভেবে দেখ, টোটাল এনার্জি আছে গ্র্যাভিটেশনাল। আবার এইখানে যদি রেখে টোটাল এনার্জি আছে, তার মানে মাঝের কোনো স্টেটের এনার্জি নেই এমন বটে? যে কোনো এনার্জি নিয়ে থাকতে পারে, দেখ ভেবে দেখ কি বলছি বুঝেছিস? তার মানে কি ক্লাসিক্যাল সিস্টেমের এনার্জির নেচার কি হওয়া উচিত? কন্টিনিউয়াস, ন্যাচারাল টেন্ডেন্সি। কিন্তু অ্যাটমের মধ্যে এটা যদি ইলেকট্রন একটা স্টেট হয়, আর এটা যদি একটা ইলেকট্রনের স্টেট হয়, এটা যদি -3.6 হয়, এটা যদি -3.4 হয়, ইলেকট্রন তার মাঝের কোনো এনার্জি নিয়ে থাকতে পারবে? ভেবে দেখ, -13.6 ইলেকট্রন ভোল্ট আর -3.4 ইলেকট্রন ভোল্টের মাঝে কোনো এনার্জি নিয়ে ইলেকট্রন থাকতে পারবে না। কিন্তু এই পেনটা থাকতে পারছে যে কোনো এনার্জি নিয়ে। এও বাউন্ড সিস্টেমের মধ্যে আছে, গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে। আর ইলেকট্রনটাও বাউন্ড সিস্টেমের মধ্যে আছে, এই অ্যাটম এই নিউক্লিয়াসের যে ফিল্ড তার আন্ডারে টেনে রেখেছে নিউক্লিয়াস, এখানে পৃথিবী টেনে রেখেছে, দুটোই বাউন্ড সিস্টেমের মধ্যে আছে। কিন্তু এইখানে এনার্জি কি কন্টিনিউয়াস, ওখানে এনার্জি কি ডিসকন্টিনিউয়াস। ওইটাই কি কোয়ান্টাইজেশন অফ এনার্জি। তার মানে অ্যাটমের মধ্যে ওর কোয়ান্টাইজ রুলটা ফলো করছে। যখনই অ্যাটম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে তখন কি ডিসকন্টিনিউয়াস, তখন কি হতে চাইছে? আস্তে আস্তে নিরবিচ্ছিন্ন হতে চাইছে এনার্জি কন্টিনিউ। ওই জন্য কি হচ্ছে, স্পেসিং গুলো কমতে থাকছে। তো যখনই অনেক দূরে চলে যাবে তখন তো পরে কি হবে, একদম সব কন্টিনিউয়াস হয়ে যাবে এনার্জি, মানে কি সব এনার্জি নিয়ে থাকতে পারবে। তার মানে কি অ্যাটমের বাইরে বেরিয়ে গেছে, তো অ্যাটম সিস্টেমের না আর থাকবে না, কন্টিনিউয়াস এনার্জি, যেটাকে এনার্জি কন্টিনাম বলে, পড়েছিলিস না কেমিস্ট্রিতে? এনার্জি কন্টিনাম উপরটাকে বলে। যে সেই স্টেট গুলো এঁকেছিলি এরকম মনে করে দেখ, এরকম পরপর স্টেট গুলো আঁকছিলি, দিয়ে লাস্টের দিকে এরকম এরকম করে দিয়ে এখানে কি হচ্ছিল, এনার্জি কন্টিনাম বলছিল এই স্টেটটা, এবং একবার বাইরে চলে যাচ্ছে। তার মানে কি এইটা এইবারে তো আর অ্যাটমের মধ্যে নেই, বাইরে চলে এসেছে। তার মানে এর কি এর যে কোয়ান্টাইজেশন রুলটা সেটা ফলো করবে না এনার্জি। তাহলে এনার্জি যে কোয়ান্টাম, এনার্জির যে কোয়ান্টাম রয়েছে এটা কোথায় ফলো ফলো করছে? মেনলি কোয়ান্টাম সিস্টেমে, ভেরি স্মল পার্টিকেল সিস্টেমের ক্ষেত্রে, মাইক্রোস্কোপিক রিজিয়নে খুব ভালোভাবে ফলো করছে। আর ম্যাক্রোস্কোপিক রিজিয়নে কি হচ্ছে, এটা আস্তে আস্তে ভায়োলেট হতে শুরু করছে। তার মানে বুঝতেই পারছিস যে কোয়ান্টাম সিস্টেমটা কি একটা ক্লাসিক্যাল সিস্টেমের স্পেশাল কেস, আলাদা নয় কিছু, আলাদা কোনো সিস্টেম নয়। ভেবে দেখ, মানে এমন নয় যে কোয়ান্টাম মেকানিক্সের রুলটা কেবলমাত্র অ্যাটমের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, না, এখানেও প্রযোজ্য হচ্ছে। কিন্তু এইখানে এই স্পেসিং গুলো এত কাছাকাছি হয়ে গেছে যে এনার্জিটা কন্টিনিউয়াস মনে হচ্ছে। আসলে এনার্জি ডিসক্রিট তাহলে বটে। আজ কিন্তু এগুলো কি হচ্ছে, আস্তে আস্তে খুব কাছাকাছি গেলে একটা উপর যদি একটা চলে আসতো, কন্টিনিউয়াস মনে হচ্ছে। কিন্তু এটার কোনো শার্প বাউন্ডারি নেই, কোনো শার্প বাউন্ডারি তুই পাবিনি যে এতর পর থেকে এটা কন্টিনিউয়াস হবে, এরকম কোনো শার্প পার্টিকুলার কোনো ডিফাইন্ড বাউন্ডারি নেই। কারণ তুই বলতে পারবি নি যে কত ছোট পার্টিকেলের জন্য কোয়ান্টাম মেকানিক্স সঠিকভাবে প্রযোজ্য হবে, আর কোন কোন ভরের পর থেকে ক্লাসিক্যাল মেকানিক্স অ্যাপ্রোপ্রিয়েট। কোনো শার্প কোনো বাউন্ডারি নাই। যে যদি বলি যে একটা ইলেকট্রনের ভর আমার 10⁻³ কেজি, প্রায় -31 কেজির কাছাকাছি, এটা একটা পারফেক্ট কোয়ান্টাম সিস্টেম। একটা বালি কণার ভর 10⁻³ গ্রাম, মানে 1 মিলিগ্রাম, এটাকে ক্লাসিক্যাল ফলো করে। একটা বালু কণাও ক্লাসিক্যাল মেকানিক্স ফলো করে, কিন্তু একটা ইলেকট্রন তার থেকে কত গুণ গুণ কম ভর। তা তুই বল এই -31 আর -3 মাঝে মাঝে এই -31 থেকে কমতে কমতে নেগেটিভ ভ্যালুটা কোন কোন এমন ভর আসবে যার পরে হঠাৎ করে কোয়ান্টাম শুরু হবে, এই ক্লাসিক্যাল শুরু হবে। বা এই দিক থেকে এই নেগেটিভ ভ্যালুটাকে বাড়াতে বাড়াতে, মানে স্মল করতে করতে এমন কোনো এরকম কোনো শার্প কোনো বাউন্ডারি পাবে না, কোনো শার্প কোনো বাউন্ডারি। সিমিলারলি এখানে বুঝতে পারছি যেগুলো আস্তে 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 কন্টিনিউ। তো যাই হোক, এটা আমাদের ডিসকাশনের বিষয় নয় এখানে। আমি এটা তোকে বোঝাতে চাইলাম কিভাবে ক্লাসিক্যাল আর কোয়ান্টাম ব্যাপারটা আছে, কারণ এটা একটা কোয়ান্টাম সিস্টেম অবভিয়াসলি একদম।
তাহলে আমরা আমাদের এখানে যেটা দেখার উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে একটা সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে তার এনার্জি স্টেট গুলো কিভাবে থাকে, সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে তার এনার্জি স্টেট গুলো কিরকম ভাবে থাকে উইথ এই গ্রাফটাতে, টোটাল এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি যে গ্রাফটা, এটা আমার দেখার উদ্দেশ্য ছিল সিঙ্গেল অ্যাটমের ক্ষেত্রে। এবার আমরা দেখো 2 অ্যাটমের ক্ষেত্রে কিরকম হয়, তারপরে এন অ্যাটমের ক্ষেত্রে কিরকম হয়, তাহলে বুঝতে পারবি কি করে ওই ব্যান্ড গুলা গঠিত হচ্ছে, কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড। ঠিক আছে, তো সেটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনও আছে, সেগুলো আমরা পড়বো না, আমরা জাস্ট ক্লাসিক্যাল অ্যানালজির সাহায্যে বোঝার চেষ্টা করবো। ওরা আরেকবার জয়েন হওয়ার, এটা শেষ হয়ে গেছে।